জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে বিএনপির ৮ দিনের কর্মসূচি ঘোষণা। ৩১ মে রমনায় আলোচনা সভা। তার শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমরা ২৫শে মে থেকে ১ জুন পর্যন্ত ৭ দিন ব্যাপী কর্মসূচি। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এনএসসির সভা আলোচনায় এডিপি ও ৫ বছর মেয়াদী কৌশলপত্র অনুমোদন সহ নানা ইস্যু। ৩ দাবিতে ডুয়েটে শিক্ষার্থীদের ব্লকেট কর্মসূচি। দাবিতে ধর্ষণ চেষ্টার আসামি গ্রেফতার না হয় ক্ষোভ। চট্টগ্রামে গ্রাফিতি ইস্যুতে এনসিপি ও বিএনপির মধ্যে উত্তেজনা। জিএসসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত সমাবেশে নিষেধাজ্ঞা। হামের উপসর্গ নিয়ে সিলেটে আরও ২ শিশুর মৃত্যু। রোগীর সংখ্যা বাড়ছেই, দ্রুত কমবে প্রকোপ, আশায় চিকিৎসকরা। কেরালার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভিডি সতীশান। উপস্থিত ছিলেন রাহুল, প্রিয়াঙ্কা, রাজ্য ঢেলে সাজানোর অঙ্গীকার। এবং সিলেট টেস্টের ৩য় দিনে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ। শুরুতেই ফিরলেন শান্ত, বড় লক্ষ্য টাইগারদের। স্বাগত নিউজ 24 সংবাদে, সঙ্গে আছে আমি নাফিসা জামান। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীর আগারগাঁওয়ে এনএসসি সভা শেষে ব্রিফ করছেন অর্থমন্ত্রী। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। বিগত দিনে যে দুর্নীতির মাধ্যমে কিংবা অব্যবস্থাপনার মাধ্যমে যে সমস্ত প্রকল্পগুলো এসেছে, এগুলো আইডেন্টিফাই করবে আইএমইডি তদন্তের মাধ্যমে, তার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে। দেখি চলমান প্রকল্পের দরকার নেই, প্রগতির ড্যাশবোর্ড থাকবে ২৬-২৭ আগামী বছর শেষ। এই হলো মোট আজকের সিদ্ধান্ত। তো আপনারা আশা করি এটার কিছু প্রতিফলন বাজেটেও দেখতে পাবেন, এবং আগামী দিনের বাংলাদেশের উন্নয়নের যে চিত্র, সেখানেও আশা করি তার প্রতিফলন পাবেন ইনশাআল্লাহ। আমরা মনে করি যে এই প্রকল্পগুলো নতুনভাবে হবে, সেগুলো তো সময় মতো শেষ করতে হবে। আর যেগুলো আমরা বিগত দিন থেকে পেয়েছি, এই অসমাপ্ত কাজগুলো কতটুকু সমাপ্ত করবে, সেগুলো রিভিউর মাধ্যমে সমাধান হবে। আর যেগুলো আসলে প্রয়োজনীয়তা নাই, সেগুলো বাদ দেওয়া হবে। এইটুকু। আচ্ছা, একজন বলেন। এখানে দেখলাম যে ১৭,০০০ কোটি টাকা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এই ক্ষেত্রে রাখা হয়েছে, উন্নয়নের টাকাটাই এভাবে দেওয়া হচ্ছে। তো স্যার, এর আগে কখনো এত টাকা তো বরাদ্দ দেখি নাই। এটা নিয়ে আসলে প্ল্যান নেই, স্বাস্থ্য শিক্ষার একদম বেশি বরাদ্দ। প্ল্যানটা খুব সহজ, প্ল্যান আছে কিনা? প্ল্যানটা খুব সহজ। শিক্ষা স্বাস্থ্য খাতে বরাদ্দ প্রায় দেওয়া হয়ে গেছে, যেগুলো এলজিআরডি খাতে বরাদ্দ দেওয়া হয়ে গেছে। তারপরে আমি যেটা বলেছি, আপনারা খেয়াল করেছেন কিনা, বিগত দিনে যে প্রকল্পগুলো আছে, এগুলো যেগুলো বাস্তবায়ন সম্ভব নয়, যেগুলো জনস্বার্থে করার প্রয়োজনীয়তা না, সেগুলো বাদ যাবে। সুতরাং কতগুলো বাদ যাবে এগুলো রিভিউ হচ্ছে। যেগুলো বাদ যাবে সেগুলোর জন্য আমরা থোক বরাদ্দ রেখেছি, কারণ আমাদের তো নতুন প্রকল্প করতে হবে। নতুন প্রকল্প করার জন্য থোক বরাদ্দ থেকে যার যে প্রয়োজনীয়তা, সে তার পরিপ্রেক্ষিতে বরাদ্দ দেওয়া হবে। ওই কারণেই করা হয়েছে, যেহেতু এখানে অনেকগুলো প্রকল্প বাদ যাবে, অনেকগুলো আমরা বাস্তবায়ন সম্ভব না, অনেকগুলো জনস্বার্থে করতে পারবো না, অনেকগুলো। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর আগারগাঁওয়ে। সেখানে এনএসসি সভা শেষে ব্রিফ করছিলেন অর্থমন্ত্রী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৮ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত চলবে এই কর্মসূচি, জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কোনো কর্মসূচি পালন করা যাবে না বলেও জানান তিনি। সকালে রাজধানীর নয়াপল্টনে আলোচনা সভায় এসব কথাই বলেন তিনি। তার শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমরা ২৫শে মে থেকে ১ জুন পর্যন্ত ৭ দিন ব্যাপী কর্মসূচি, এই ৭ দিন ব্যাপী কর্মসূচি আমরা গ্রহণ করেছি। জনদুর্ভোগ সৃষ্টি করে এই ধরনের কোনো কর্মসূচি কেউ করবে না। যেমন একটা রাস্তার মোড়ের উপর হয়তো একটা মঞ্চ করে সেখানে হয়তো আলোচনা সভা শুরু করে দিল, এইটা আমরা একবার খুব কড়াভাবে
আমরা তাদেরকে নিষেধ করব। বিএনপি নেতা এবং সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার দ্বিতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে। এতে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সহ কয়েকজন কেন্দ্রীয় নেতা। জানাজার আগে মিজানুর রহমান সিনহার রাজনৈতিক ও ব্যক্তিগত জীবন সম্পর্কে তুলে ধরেন নেতারা। রুহুল কবির রিজভী বলেন, নতুন বাংলাদেশ গড়তে মিজানুর রহমান সিনহার খুব দরকার ছিল। এ সময় তার রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়, দোয়া চাওয়া হয় দেশবাসীর কাছে। নবনিযুক্ত উপাচার্যকে প্রত্যাখ্যান করে পূর্ব ঘোষিত ডুয়েট ব্লকেট কর্মসূচি পালন করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে প্রশাসনিক ভবনেও তালা দিয়েছেন তারা। এতে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম। গতকাল সংঘর্ষের পর থেকেই বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবাল ডুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে গত বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করার পর থেকেই আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। আমাদের চাওয়া আগে থেকেই আমরা বারবারই বলে আসতেছি, আমরা ডুয়েট বিসি চাই। আমাদের এখানে যে বিসিকে নিয়োগ দেওয়া হয়েছে ওই বিসি নিয়োগ অবশ্যই বাতিল করতে হবে। কারণ হচ্ছে তিনি প্রথম দিনে যেদিন ক্যাম্পাসে প্রবেশ করলেন তিনি হচ্ছে গিয়ে মাফিয়া বাহিনী নিয়ে প্রবেশ করার চেষ্টা করেছেন। আমরা খুবই আতঙ্কগ্রস্ত আছি। এখন আমরা দ্রুত চাই যেন এই সমস্যার সমাধান হোক এবং আমরা ডুয়েট থেকে বিসি চাই। গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সবশেষ তথ্য জানতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, আমাদেরকে জানাবেন ডুয়েটের আজকের কি চিত্র আপনি দেখতে পাচ্ছেন? নাফিজ, আসলে আপনি যেমনটি বলছিলেন, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু গত কয়েকদিন ধরেই এই নতুন ভিসিকে কেন্দ্র করে আসলে সংঘাতের সৃষ্টি হয়েছে। আজ সকাল থেকেই কিন্তু শিক্ষার্থীরা কিন্তু ব্লকেট কর্মসূচি পালন করেছে এবং ব্লকেট কর্মসূচির পর কিন্তু তারা 3 দফা দাবি আদায়ে সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে তারা যেমনটি জানিয়েছেন যে এই ভিসিকে প্রত্যাহার করে পুনরায় নতুন ভিসি নিয়োগ দিতে হবে এবং এই ডুয়েট থেকে প্রশাসনিকভাবে আবার নতুন ভিসি দিতে হবে এবং এই ভিসিকে যদি তারা প্রত্যাহার না করে নতুন ভিসি না দেওয়া হয় তাহলে কিন্তু তারা আজ সন্ধ্যা থেকে কঠোর এবং বৃহত্তর কর্মসূচি দিবে এমনটি কিন্তু জানিয়েছেন শিক্ষার্থীরা। তবে আইন শৃঙ্খলা বাহিনী এবং ডুয়েট যে ক্যাম্পাস সেটি কিন্তু বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং তারা কিন্তু খুব শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছে এবং কিছুক্ষণ আগেই কিন্তু তারা এই সংবাদ সম্মেলনটি করেছে। তবে ভিসির অপসারণে যদি বিলম্ব করে তাহলে কিন্তু তারা আজ সন্ধ্যা থেকেই কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিবে এমনটি কিন্তু জানিয়েছেন। তবে শিক্ষার্থীরা এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে আন্দোলন করে যাচ্ছে এবং তাদের যে দাবি আদায়ে তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছে এবং তারা বলছেন যে তাদের এই দাবি মেনে না নেওয়া হলে কিন্তু তারা কঠিনের থেকে কঠিনতর আন্দোলন করবেন এমনটি কিন্তু জানিয়েছেন। এবং আমি তার একটু জানিয়ে রাখি যে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা হয়েছে, তারা যেমনটি বলছেন যে আসলে এখন এই মুহূর্তে কিন্তু আসলে এই ডুয়েট ক্যাম্পাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই স্বাভাবিক রয়েছে। তবে এই ছিল আমার কাছে ডুয়েট থেকে সর্বশেষ তথ্য। নাফিজা। জি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ধর্ষণ চেষ্টার প্রতিবাদে 6ষ্ঠ দিনের মতো চলছে প্রতিবাদ কর্মসূচি। এ সময় আন্দোলনকারীরা নির্ধারিত সময়ের মধ্যে আসামি গ্রেফতার না হয় প্রক্টর ও প্রক্টোরিয়াল বডির পদত্যাগ দাবি করেন। তারা বলেন, অপরাধী গ্রেফতার না হওয়া পর্যন্ত প্রক্টর কার্যালয়ে ঝোলানো তালা বহাল থাকবে। ধর্ষণ চেষ্টার ঘটনায় এরই মধ্যে 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয় প্রশাসন। দেশজুড়ে টিকাদান কর্মসূচি চললেও কোনোভাবেই থামানো যাচ্ছে না হামির সংক্রমণ ও মৃত্যুর মিছিল। টিকা দেওয়ার পরেও কিছু সংখ্যক শিশু নতুন করে হামে আক্রান্ত হচ্ছে। এতে টিকার গুণগত মান ও কার্যকারিতা নিয়ে চরম সংশয় আর আতঙ্কে ভুগছেন অভিভাবকরা। রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে হাম ও হামের উপসর্গ নিয়ে ভর্তি শিশুদের সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে এরই মধ্যে দেশে মৃতের সংখ্যা 450 ছাড়িয়েছে। অনেক শিশুকে নিয়ম মেনে সময় মতো দেয়া হয়েছিল হামের টিকা, তবুও ঠেকানো যায়নি সংক্রমণ। হাসপাতালের বিছানায় ছটফট করছে অনেক শিশু। হামের টিকা দিছি, তারপরও হাম হয়েছে, তো এই টিকা দিয়া মানে কি লাভ কি? 13 তারিখে টিকা দিছি,
13 তারিখ রাত্রের থেকেই জ্বর। এই যে চোখ ফুলে গেছিল, চোখ লাল হয়ে গেছে, পরে মুখে ঘা হয়েছে, শরীরে রেশ বের হয়েছে, জ্বর। প্রশ্ন উঠছে টিকা নেওয়ার পরেও শিশুরা কেন সুরক্ষিত নয়? প্রথম কথা তো কোনো টিকাই কিন্তু 100% প্রোটেকশন দেয় না। তো যেটা বলা হয়ে থাকে যে হামের টিকা নেওয়া কোনো রোগীর যদি পরবর্তীতে হামে আক্রান্ত হয়েও থাকে, তার মধ্যে হামের পরবর্তী যে জটিলতাগুলো আছে, হ্যাঁ, যে কমপ্লিকেশন, আইসিইউ লাগানো, নিউমোনিয়া বা সিভিয়ার ডায়রিয়া বা মৃত্যু ঝুঁকি, সেটা খুবই কম হয়, না বললেই চলে। এর জন্য আমরা বলি যে যদি টিকা নিলে যে হাম হবেই না একদম তা বলবো না, কিন্তু টিকা নিলে হাম হলেও মৃদু হাম হবে, এটা খুব বেশি সিরিয়াস হামের দিকে যাবে না। এছাড়া হাসপাতালগুলোতে আক্রান্তদের পাশে দেখা গেছে সুস্থ শিশুদেরও। ফলে হাসপাতালের এই সংক্রামক পরিবেশে এসে নতুন করে ঝুঁকিতে পড়ছে সুস্থ শিশুরাও। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা। রাজধানীতে ট্রাফিক আইন অমান্যকারীদের ধরতে স্বল্প পরিসরে চালু হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ক্যামেরা। তবে প্রযুক্তির এই আধুনিকায়নের খবর এখনো জানেন না রাজধানীর অনেক চালক। অন্যদিকে ডিজিটাল ও অ্যানালগ ব্যবস্থার দ্বৈততা এবং অস্পষ্ট নম্বর প্লেটের কারণে ভুলের সংখ্যা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। আর এই নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মাসুদা লাবনী। রাজধানীর বাংলা মোটর, রবিবার সকালের ব্যস্ততা আর অফিসগামী মানুষের চিরচেনা ছোটাছুটি। তবে এই ব্যস্ত সড়কের উপর নীরবে চোখ রাখছে এক অদৃশ্য ট্রাফিক পুলিশ। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে কোনো গণপরিবহন বা ব্যক্তিগত গাড়ির চালক ট্রাফিক আইন ভঙ্গ করছেন কিনা তা নিখুঁতভাবে নজরদারি করছে আধুনিক এআই ক্যামেরা। ট্রাফিক আইন অমান্যকারীদের মুহূর্তেই শনাক্ত করে বিআরটিএ ডেটাবেস থেকে স্বয়ংক্রিয়ভাবে ধরে ফেলছে ডিএমপির এই ক্যামেরা। সাথে সাথে মামলা হয়ে মালিকের ফোনে চলে যাচ্ছে এসএমএস আর ঠিকানায় নোটিশ। এতে সাড়া না দিলে গ্রেফতারি পরোয়ানাও জারি হতে পারে। যেভাবে দেখেন রিক্সা, এভাবে তো হওয়ার কথা ছিল না। সিস্টেমটা সঠিক হয় নাই, কারণ হলো আমাকে রিক্সার পিছনে পিছনে যাইতে হয়, তাহলে ওই জায়গা আগে ঠিক না করে আমাকে এই মামলা দিয়ে দিচ্ছে। যত সমস্যা শুধু এই প্রাইভেট কারের। আপনি কিছু ডিজিটাল করবেন, কিছু বাংলা করবেন, কিছু থাই খানা করবেন, সেটা হয় না। ডিজিটালে বাংলাই। তবে এই প্রযুক্তি সম্পর্কে এখনো অন্ধকারে অনেক চালক। গত বৃহস্পতিবারে এআই ক্যামেরার কারণে আমি কারণ বাজার সিগনালে একটা 2000 টাকা মামলা খাই, রং সাইডে আমি টান দেওয়ার কারণে। না, আমি এর আগে জানতাম না। আপনি যেহেতু চালক, এই বিষয়টা না জানলে তো মামলা খাওয়ার সম্ভাবনা আছে, একটু জানা প্রয়োজন কিনা? অবশ্যই জানার প্রয়োজন। পূর্ণাঙ্গ বিষয়টা আমি এভাবে পড়া হয় নাই। না, শুনছি যে এরকম ডিজিটাল একটা মামলা বাইরেছে। না, আমি আসলে জানি না। তবে ট্রাফিক পুলিশের দাবি এআই মামলা সম্পর্কে জানে না রাজধানীতে এমন ড্রাইভারের সংখ্যা খুব কম। 99% সিগন্যাল মেনে চলছেন, 1% মানছেন না, সেটাও হয়তো বুঝতে পারছেন না। পথচারী পারাপারের এখন সময় উপযোগী ব্যবস্থাটা কি হতে পারে নিয়ে ভাবতে হবে। হ্যাঁ, মোটামুটি ডিএমপিতে যারা গাড়ি চালাচ্ছে সবাই তো জানে যে এআই ক্যামেরা চালু হয়েছে। রিক্সার ব্যাপারে কোনো মামলা হবে না, ওদের ওই হয় ডাম্পিং করা, ওইটা ডাম্পিং হচ্ছে। তবে বুয়েটের এই শিক্ষকের মতে নম্বর প্লেটের অস্পষ্টতার কারণে নিরপরাধ মালিকের ভোগান্তির সুযোগ থেকে যাচ্ছে। প্রচুর ডেটা আসছে, ডেটাগুলোকে আমার অ্যানালাইসিস করা, ডেটাকে নিয়ে আমার কাজ করার জন্য পুলিশের যেমন দক্ষতার প্রয়োজন রয়েছে, সেই নলেজ শেয়ারিংটা প্রয়োজন। রেজিস্ট্রেশন প্লেটটা অস্পষ্ট, বোঝা যায় না, এগুলোকে আমার দ্রুত ঠিক করে ফেলতে হবে বিআরটিএ সার্ভারের সাথে, যাতে ফাইন করলে সেটা নির্দিষ্ট ব্যক্তির কাছেই ফাইনটা পৌঁছায়। আদারওয়াইজ দেখা যাবে যে ভুল ব্যক্তির কাছে যখন যদি ফাইন চলে যায়, এটা একটা হয়রানির সৃষ্টি হতে পারে। প্রযুক্তির প্রয়োগের বিষয়ে সচেতনতা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। স্মার্ট ট্রাফিক ব্যবস্থায় এআই ক্যামেরার অন্তর্ভুক্তির নিঃসন্দেহে ইতিবাচক পদক্ষেপ। তবে নগরবাসী আর বিশেষজ্ঞরা বলছেন, এই প্রযুক্তির সুফল পেতে হলে চালকদের মাঝে ব্যাপক সচেতনতা তৈরি করা জরুরি। এছাড়া একই সড়কে ডিজিটাল আর অ্যানালগ পদ্ধতিতে শনাক্ত করতে হয় এমন যানবাহন চলাচল বন্ধ করতে হবে। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে কারফিউ এবং হত্যাকাণ্ডের সহায়তার মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এ এই সাক্ষ্য গ্রহণ চলছে। একই ট্রাইব্যুনালে জুলাই আন্দোলন দমনে ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ 3 অভিযোগে জয় পলকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। সাক্ষ্য দিচ্ছেন শহীদ শিশু জাবির ইব্রাহিমের বাবা কবির হোসেন। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাই আন্দোলনে তাইম হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 11 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। সাক্ষ্য দিচ্ছেন পুলিশ সদস্য মনিরুজ্জামান।
বৈধভাবে সিগারেটের বিক্রি কিছুটা কমলেও অবৈধ বিক্রি বাড়ছে। বাজেটে সিগারেটের ট্যাক্স বৃদ্ধির কারণে এই অবস্থা। এসব তথ্য উঠে আসে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের এক গবেষণায়। সোমবার সংবাদ সম্মেলনে বৈধ ও অবৈধ সিগারেট বাজার নিয়ে করা গবেষণার তথ্য তুলে ধরে সংস্থাটি। গবেষণায় বলা হয়, সিগারেট বিক্রি ও সেবন কমিয়ে আনার জন্য প্রতি বছর বাজেটে ট্যাক্স বাড়ানো হচ্ছে, তবে রাজস্ব আদায় সেভাবে বাড়ছে না। তাই ধারাবাহিকভাবে ট্যাক্স না বাড়িয়ে কম দামি সিগারেট তুলে নিয়ে দামি সিগারেটের ট্যাক্স পুনর্বিবেচনায় পরামর্শ দেওয়া হয়েছে গবেষণায়। এতে দীর্ঘমেয়াদে ট্যাক্স আহরণ বাড়বে বলে প্রত্যাশা তাদের। ট্যাক্স রেট কিন্তু বাড়ালে যে রেভিনিউ বাড়বে এটা ঠিক না। at one point there is an optimal tax rate after which revenue starts falling, এবং বাংলাদেশের সিগারেটের ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে আছে, আমি সেটা অন্য জায়গায় ডিসকাস করি, যেমন ট্যারিফ রেট আমাদের অনেক হাই আছে এবং ইটস ডেফিনেটলি অ্যাবাভ দি অপটিমাল রেট। সো এই ক্ষেত্রে আমাদের মনে হয় যে কারেন্ট যে 83% যে মানে ট্যাক্স রেট দেওয়া হয়েছে, দিস ইজ অ্যাবাভ the optimal rate of taxation. স্থানীয় নির্বাচনে রক্তপাত এড়াতে সকল রাজনৈতিক দলকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে RFEDর কার্যনির্বাহী কমিটির অভিষেক ও বিগত কমিটির বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। সব ইলেকশন বলতে যা বোঝা, ডিকশনারিতে যা আছে ইলেকশন বলতে কি বোঝায়, সারা দুনিয়া সভ্য দেশে যেরকম হয় আমরা সেই রকম ইলেকশন যাতে করতে পারি, ইলেকশনের একটা সংস্কৃতি যাতে আমরা ডেভেলপ করতে পারি, এইটা আপনাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং দরকার। চট্টগ্রামে জুলাই গ্রাফিতি ইস্যুতে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনা কেন্দ্র করে জিএসএ মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। সকালে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, 18 মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। গতকাল মধ্যরাতে নগরীর টাইগার পাস এলাকায় চট্টগ্রাম সিটি মেয়র ডক্টর শাহাদাতের বিরুদ্ধে গ্রাফিতি মুছে ফেলার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করে এনসিপি। পরে পাল্টা বিক্ষোভ করে বিএনপির নেতাকর্মীরা। তবে মেয়র ডক্টর শাহাদাত হোসেন জানান, গ্রাফিতি মুছে ফেলার কোনো নির্দেশনা দেননি তিনি। বর্তমান সরকারের খাল পুনরুদ্ধার ও খনন উদ্যোগকে ঘিরে ফরিদপুরের বোয়ালমারীতে উঠেছে গুরুতর অভিযোগ। খনন কাজ শুরুর আগেই খালের দুপাশ থেকে শতাধিক সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে। তবে বন বিভাগ সরাসরি অভিযোগের আঙুল তুলছে উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলামের দিকে। আর ঘটনা তদন্তে কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন। খায়রুজ্জামান সোহাগের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। খাল খননের আগেই উজাড় হচ্ছে সবুজ বনায়ন। ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবাহা ইউনিয়ন থেকে নদের চাঁদ পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকা জুড়ে খালের দুই পারের সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, একটি প্রভাবশালী মহল খাল খননের সুযোগকে কাজে লাগিয়ে আগেভাগেই গাছ সরিয়ে ফেলছে। স্থানীয়রা বলছে, খালের পাড়ের এসব গাছ ভাঙন ও ঝড়ের ক্ষতি থেকেও এলাকাকে সুরক্ষা দিয়েছে বছরের পর বছর, কিন্তু সেই গাছই কাটার প্রতিবাদ করলেই দেওয়া হচ্ছে ভয়ভীতি ও হুমকি। খাল কাটার নামে আমাদের এই রাস্তার পাশ দিয়ে যেসব গাছ আছে 200 গাছের মতো, এলাকার কিছু প্রভাবশালী লোক আপনার গাছগুলো কাটতেছে। আমরা চাচ্ছি যে খাল কাটো, কিন্তু গাছ যাতে না কাটা হয়। রাস্তার ডাইসে মেশে ভেঙে চলে যাবে, কত ক্ষতি হবে। এদিকে গাছ কাটতে আসা শ্রমিকরা বলছেন, ঠিকাদারের নির্দেশেই তারা এ কাজ করছেন। আমাদেরকে মনে করেন এই ব্যাপারী আনছে, আমরা সেভাবে গাছ কাটতেছি। এখন এই গাছের বিষয় আশায় এই সম্পর্কে আমরা কিছু জানি না। ঘটনার বিষয়ে দায় এড়াচ্ছে না বন বিভাগও, বরং উপজেলা বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামের দিকেই অভিযোগ তুলছেন বন বিভাগের কর্মকর্তারা। খাল খননের শুরুতে সে আমাদের ওইখানকার যে বনানের গাছ আছে সেটা না জানিয়ে কাটছিল। পরে আমরা সংবাদ পেয়ে সেখানে যাই, তাকে মানা করি গাছ যেন কর্তন না করা হয়। তবে অভিযোগ অস্বীকার করছেন অভিযুক্ত বিএনপি নেতা, উল্টো দায় চাপান বন বিভাগের উপর। এর সাথে বিএনপি তথা আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে আমরা কোনোভাবেই জড়িত নই। এদিকে বিষয়টি তদন্তে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। সত্যতা মিললে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানায় প্রশাসন। সরেজমিনে তদন্ত করে কি পরিমাণে গাছ কর্তন হয়েছে এবং প্রয়োজনের বাইরে কোনো গাছ কর্তন হয়েছে কিনা সেটি অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। খাল পুনরুদ্ধার ও পরিবেশ রক্ষায় নানা উদ্যোগের বিপরীতে বৃক্ষ নিধনের এমন উদাহরণ স্থানীয় নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করে বলে মনে করেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
সিলেট টেস্টে তৃতীয় দিনে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত সংগ্রহ টাইগারদের 6 উইকেটে 307 রান। দিনের শুরুতে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর উইকেট হারায় টাইগাররা। 46 বলে 15 রান করে সাজঘরে ফেরেন তিনি। 69 রান করে মাঠ ছাড়েন লিটন দাস। এরপর জুটি গড়েন মুশফিক ও মেহেদী মিরাজ। তবে 19 রানেই শেষ হয় মিরাজের ব্যাটিং। মুশফিকের ব্যাট থেকে আসে অর্ধশতাধিক রান। এর আগে দ্বিতীয় ইনিংসে 232 রান করে পাকিস্তান। নাহিদ রানা ও তাইজুল নেন 3টি করে উইকেট। সিলেট টেস্টে তৃতীয় দিনে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তাজভির শরণ। শরণ, আমাদেরকে জানাবেন খেলার সবশেষ আপডেট। দেখেন, বাংলাদেশ কিন্তু ইতিমধ্যে তার লিডটা 350 প্লাস করে ফেলেছে এবং সেখানে বাংলাদেশের স্কোর কিন্তু 307 রান। সেখানে তারা চাবিরতিতে গিয়েছে এবং বলাই যায় বাংলাদেশ আসলে এই টেস্টে যে লাগাম, সেই লাগামটা কিন্তু নিজেদের কাছে নিয়ে নিয়েছে। আমরা আসলে মাঠে দেখতে পাচ্ছিলাম পাকিস্তান কিন্তু ধৈর্য হারিয়ে ফেলছে। তারা কিন্তু যে ক্রিজে যে দুইজন ব্যাটসম্যান আছেন মুশফিকুর রহিম এবং তাইজুল ইসলাম, তাদেরকে কিন্তু স্লেজিং করছেন। বলাই যায় তারা ধৈর্য হারিয়ে ফেলেছেন। মুশফিকুর রহিমের নাম আসলে না বললেই নয়। তিনি আসলে 90 রান করেছেন, 90 রানে অপরাজিত আছেন। ক্যারিয়ারের যেই 14তম যে সেঞ্চুরি, সেই সেঞ্চুরি দিকে তিনি এগিয়ে যাচ্ছেন। আর একটা ইনফরমেশন জানিয়ে রাখি, সেটা হচ্ছে মুশফিক কিন্তু 16,000 রান করেছেন 3 সংস্করণ মিলিয়ে। একটু আগে কিন্তু সেটা তিনি পূর্ণ করেছেন এবং বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি রান কিন্তু এখন মুশফিকুর রহিমের। আর যদি বলি লিডের কথা, সেটা 350 প্লাস হয়ে গিয়েছে। তারা চাচ্ছে আজকে সারাটা দিন ব্যাটিং করতে, যেমনটা নাহিদ রানা গতকাল প্রেস কনফারেন্সে আমাদেরকে বলেছেন। তিনি বলেছেন আজকে সারাটা দিন বাংলাদেশ ব্যাটিং করতে চায় এবং 405 প্লাস কোনো একটা লিড যদি হয় সেটা অবশ্যই পাকিস্তানকে দিতে চায়, এবং যাতে করে পাকিস্তান সেই লিডটা খুব সহজে চেস করতে না পারে এবং বাংলাদেশ খুব সহজেই সেই বাংলা ওয়াশটা করতে পারে পাকিস্তানকে। নাফিসা। জি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।